গল্প অকালে ঝরে যাওয়া ফুল। লেখক থামেদ হাসান নুবেন। পর্ব ২। আনিতা এভাবেই কষ্টের দিন কাটাচ্ছিল। দিন যায়, মাস যায়, কিন্তু তার জীবনে যেন সময় থমকে গেছে। বাবার বাড়ির দক্ষিণ পাশের ছোট্ট ঘরটায় বেশিরভাগ সময় একাই বসে থাকে সে। আগের মতো আর হাসে না, কারো সঙ্গে গল্প করে না, শুধু মাঝে মাঝে জানালার ফাঁক দিয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় এই আকাশের নিচেই কোথাও আছে ইমতি, যে মানুষটাকে সে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, যার জন্য নিজের পরিবার, নিজের স্বপ্ন সবকিছু তুচ্ছ করে দিয়েছিল। রাত হলে এখনও তার ঘুম আসে না। বালিশের নিচে লুকিয়ে রাখা হাসপাতালের সেই রিপোর্টটা মাঝে মাঝে বের করে দেখে, তারপর বুকের সঙ্গে চেপে ধরে চোখের পানি ফেলে। বুকের ভেতর ধীরে ধীরে বড় হতে থাকা ছোট্ট প্রাণটার কথা ভেবে আবার নিজেকে সামলায়। কারণ এখন সে একা নয়, তার সঙ্গে আরেকটা জীবনও জড়িয়ে আছে। অন্যদিকে হাজার মাইল দূরে অস্ট্রেলিয়ায় ইমতির জীবনেও নেমে এসেছে অদ্ভুত এক অস্থিরতা। আনিতার ভাইয়েরা মামলা করবে, এই খবরটা শোনার পর থেকেই তার ভেতরে ভয় বাসা বাঁধে। প্রথমে সে ভেবেছিল সব ঠিক হয়ে যাবে, কিছুদিন পর দেশে গিয়ে সব বুঝিয়ে বলবে। কিন্তু দিন যত গড়াতে লাগল, ততই তার মাথার ভেতর অস্থিরতা বাড়তে লাগল। রাতে ঘুম হতো না, ঘুমালেও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যেত। মনে হতো আনিতা হয়তো এখনও তার অপেক্ষায় বসে আছে, কিংবা কাঁদছে। মাঝে মাঝে সে আনিতাকে ফোন দিতে চাইত, কিন্তু তারপরই আবার থেমে যেত। মারিয়া তখন নানাভাবে তাকে ব্যস্ত রাখত। কখনো বলত, আগে সব সমস্যা শেষ হোক, তারপর যোগাযোগ করো। কখনো বলত, এখন ফোন দিলে উল্টো ঝামেলা বাড়বে। ইমতিও তখন ভেবেছে, হয়তো মারিয়াই ঠিক বলছে। সে জানত না, তার অজান্তেই অনেক আগেই একটা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে মারিয়া তার ফোন থেকে আনিতার নম্বর ব্লক করে রেখেছে। ইমতি কিছুই বুঝতে পারেনি, শুধু ভেবেছে হয়তো সময়ই তাদের দূরে সরিয়ে দিচ্ছে। এই টেনশনের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করল তার ব্যবসায়। ব্লু হরাইজন ইন একসময় মেলবোর্নের অন্যতম জনপ্রিয় হোটেল ছিল, কিন্তু ইমতির অমনোযোগিতায় সবকিছু এলোমেলো হয়ে যেতে লাগল। হিসাবের খাতায় বড় বড় ভুল হতে লাগল। স্টাফদের বেতন কয়েকবার সময়মতো দেওয়া হল না। কাস্টমারদের ট্যাক্স রেকর্ড সঠিকভাবে জমা পড়ল না। সরকারি অডিটের জন্য প্রয়োজনীয় অনেক কাগজপত্র সময়মতো দাখিল করা হয়নি। একদিন একজন হিসাবরক্ষক ইমতিকে সাবধান করে বলেছিল, মিস্টার মুবিন, এভাবে চলতে থাকলে বিপদ হবে। ইমতি তখন বিরক্ত হয়ে বলেছিল, আমি পরে দেখতেছি, এখন আমাকে একা থাকতে দেন গি। কিন্তু সেই পরে আর আসেনি, বরং ভুলের পাহাড় আরও বড় হয়েছে। অবশেষে একদিন অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিসের পক্ষ থেকে তদন্ত শুরু হল। তদন্তে বেরিয়ে এল, গত কয়েক মাসে হোটেলের ট্যাক্স হিসাবের বড় গরমিল হয়েছে। কিছু আয় সঠিকভাবে দেখানো হয়নি। সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় তথ্য গোপন রাখা হয়েছে। প্রথমে বড় অঙ্কের জরিমানা করা হল, কিন্তু ইমতি তখন এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে সে নিজের পক্ষে সঠিকভাবে কিছুই ব্যাখ্যা করতে পারল না। তার ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে জব্দ করা হল, হোটেলের লেনদেনও বন্ধ করে দেওয়া হল। মিডিয়াতেও খবর ছড়িয়ে পড়ল। একসময় যে মানুষটাকে সবাই সফল ব্যবসায়ী বলত, আজ তাকে নিয়ে সংবাদমাধ্যমে চলছে সমালোচনা। এই ঘটনার পর মারিয়া জেন ইমতিকে নতুন করে চিনতে শুরু করল। অনেকদিন ধরেই সে লক্ষ্য করছিল, ইমতি আর আগের মতো নেই। সে আর হাসে না, মারিয়ার খোঁজ নেয় না। সেদিন ভোরে যখন হাসপাতালকে মারিয়াকে নিয়ে যাওয়া হলো, সেদিন থেকে বের হয়ে নিকোলাস বলেছিল দ্রুত ব্লাড রেডি করতে। ইমতি সেটা করেছিল বটে, তবে দায়সারা ভাবে। শুরুতে টেনশন করছিল, কারণ ডাক্তার বলছিল ব্লাড না পেলে বাচ্চার জীবন ঝুঁকির মুখে। পরে ব্লাড দেওয়ার পর নিকোলাস বলেছিল বাসায় নিয়ে মারিয়ার পাশে ইমতিকে বেশি সময় দিতে, যত্ন নিতে, রান্নাঘর টুকটাক কাজ সব মারিয়া যেন অফ রাখে সেটাও ইমতিকে বলে দিয়েছিল। কিন্তু বাসায় আসার পরেও ইমতি কেমন ছন্নছাড়া হয়ে থাকত, মারিয়ার যত্ন নিত না। মাঝরাতে ঘুম ভেঙে জানালার পাশে দাঁড়িয়ে থাকত, মাঝে মাঝে চোখের কোণও ভিজে উঠত। মারিয়া বুঝত
এই কান্না তার জন্য নয়, অন্য কারো জন্য। এক অদেখা কষ্ট তাকে প্রতিদিন একটু একটু করে বদলে দিচ্ছে। প্রথমে সে ইমতিকে বুঝতে চেয়েছিল, তার পাশে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু প্রতিদিনের নীরবতা আর অবহেলা তাকে ক্লান্ত করে ফেল। তার মনে হতে লাগল, এই মানুষটার শরীরটা হয়তো তার কাছে আছে, কিন্তু মনটা কোথাও অনেক দূরে পড়ে আছে। এরই মধ্যে আদালতের নির্দেশ এল। সরকারি অর্থনৈতিক নিয়ম লঙ্ঘন, কর সংক্রান্ত জটিলতা এবং হিসাব গোপনের অভিযোগে ইমতিকে গ্রেফতার করা হবে। সেদিন সকালে কয়েকজন কর্মকর্তা হোটেলে আসলেন। ইমতি তখন অফিস রুমে একা বসেছিল। চোখের নিচে কালো দাগ, দাড়িগোঁফ এলোমেলো, টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজগুলোর দিকে ফাঁকা চোখে তাকিয়েছিল। একজন কর্মকর্তা সামনে এসে বললেন, মিস্টার ইমতি হাসান মুবিন, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে গি। কথাটা শুনেও যেন কোনো প্রতিক্রিয়া হল না তার। ধীরে ধীরে মাথা তুল জানালার বাইরে তাকাল। সাগরের ঢেউ আগের মতোই আছড়ে পড়ছে। শুধু তার জীবনটাই বদলে গেছে। মারিয়া দূর থেকে সব দেখছিল। তার বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। তবুও সে এগিয়ে গেল না, কারণ অনেক দিন ধরেই সে বুঝে গেছে, কিছু মানুষকে ধরে রাখা যায়, কিন্তু তাদের ভাঙা মনকে আর জোড়া দেওয়া যায় না। আর ইমতি, সে যেন অনেক আগেই হারিয়ে গেছে, নিজের ভুলে, নিজের স্মৃতিতে, আর এক অসমাপ্ত ভালোবাসার ভেতরে। অস্ট্রেলিয়ার সেই সকালে আকাশটা ছিল অদ্ভুত রকমের মেঘলা। সাংবাদিকদের ক্যামেরার ফ্ল্যাশের মাঝে মাথা নিচু করে পুলিশের গাড়িতে উঠানো হলো ইমতি হাসান মুবিনকে। যে মানুষটা একসময় নিজের পরিশ্রম আর মেধা দিয়ে বিদেশের মাটিতে সম্মান অর্জন করেছিল, আজ সেই মানুষটাই অপরাধীর মতো মাথা নিচু করে বসে আছে। পুলিশের গাড়ির কালো কাচের ফাঁক দিয়ে শেষবারের মতো নিজের হোটেলের দিকে তাকাল সে। ব্লু হরাইজন ইন। একসময় এই হোটেল ছিল তার অহংকার, আজ সেটাই তার পতনের সাক্ষী। ইমতি চোখ বন্ধ করে ফেল। অজান্তেই তার মনে ভেসে উঠল একটা মুখ। আনিতা। আনিতা যেন হাসি মুখে বলছে, তুমি বিদেশে যাইবা, অনেক বড় মানুষ হইবা, কিন্তু আমারে ভুলে যাইও না গে। ইমতির বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে কি সত্যিই ভুলে গিয়েছিল, নাকি ভাগ্যই তাকে ভুলের পথে ঠেলে দিয়েছিল? উত্তর সে আজও খুঁজে পায় না। জেলের প্রথম কয়েকটা দিন যেন দুঃস্বপ্নের মতো কাটতে লাগল। ছোট্ট একটা কক্ষে একা বসে থাকত ইমতি। কাউকে ভালো লাগত না, কথা বলতে ইচ্ছে করত না, রাতে ঘুম আসত না। ঘুম এলেও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যেত। তারপর দীর্ঘক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকত। কেন যেন বারবার মনে হতো, এই মুহূর্তে যদি আনিতার সাথে একটু কথা বলতে পারত। শুধু একবার, শুধু একবার শুনতে পেত, আমি ভালো আছি উ। একদিন জেলের অফিস থেকে অনুমতি নিয়ে সে নিজের বাড়িতে ফোন দিল। প্রথমে মায়ের সঙ্গে কথা হল। মায়ের কণ্ঠ কেমন যেন ক্লান্ত। ইমতি উদ্বিগ্ন হয়ে বলল, মা, আনিতার কোনো খবর জানো? ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর দীর্ঘশ্বাস ফেলে মা বললেন, বাবা, তোর ভাই মাহিনরে কয়েকবার পাঠাইছিলাম। আমি নিজেও খবর নিতে চেয়েছিলাম, কিন্তু আনিতার দুই ভাই খুব রাগ কইরা আছে। ওরা কারো লগে কথা কয় না। মাহিনরে ফিরাইয়া দিছে, আর বইলা দিছে এরপর যদি মাহিন বা কেউ খবর নিতে ওদের বাড়িতে যায় তাহলে পরিণতি খুব খারাপ হবে। সাথে এটাও বলছে, আর যোগাযোগ করার দরকার নাই উ। কথাগুলো শুনে ইমতির চোখমুখ শক্ত হয়ে গেল। রাগে তার বুক কাঁপতে লাগল। আমার কথা না শুনেই যোগাযোগ বন্ধ করে দিল? এত বড় সিদ্ধান্ত কেমনে নেয় ওরা? তার গলায় ক্ষোভ, অভিমান আর অদ্ভুত এক অসহায়ত্ব। কারণ সে এখন তার হোটেলে নয়, বন্দি চার দেয়ালে। ক্ষোভ রাগ থেকে মুহূর্তেই তার কণ্ঠে নেমে এলো দুর্বলতার চিহ্ন। সে আবারও বিনয় করে বলতে চাইল, মা, ও মা, তুমি আরেকবার চেষ্টা করোক। কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না, কারণ সে নিজেই জানে, সবচেয়ে বড় ভুলটা করেছে সে নিজেই। এদিকে মারিয়ার জীবনও বদলে যেতে শুরু করেছে। হোটেলের কার্যক্রম বন্ধ, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন খবর। গর্ভের সন্তান নিয়ে ভীষণ অসহায় হয়ে পড়েছে সে।
এমনিতেই কিছুদিন আগে তার প্রচুর ব্লিডিং হয়েছিল। দুর্বল শরীর, পাশে কেউ নেই। একা একা আর পারতেছে না মারিয়া। তবুও প্রথম দিকে সে 2 সপ্তাহ একবার করে জেলে ইমুতির সঙ্গে দেখা করে এসেছিল। সাথে নিয়ে গিয়েছিল পরিচিত এক বান্ধবীকে। হুইল চেয়ারে করে জেলের ভিতরে দেখা করতে যেত সে। কারণ সন্তান সম্ভবা অসুস্থ মারিয়া হাঁটার ভারসাম্য হারিয়ে ফেলেছিল। জেলে গিয়ে সে প্রতিবারই একই জিনিস লক্ষ্য করত। ইমতি চুপচাপ, অন্যমনস্ক। মাঝে মাঝে আনমনে বলে উঠত, বাংলাদেশে এখন কয়টা বাজে? মাহিন কি কোনো খবর দিচ্ছে? আনিতা কেমন আছে? এই প্রশ্নগুলো শুনে মারিয়ার বুকের ভেতর কেমন যেন হাহাকার জেগে উঠত। সে বুঝতে শুরু করল, একটা মানুষকে পাশে পাওয়া আর তার হৃদয় পাওয়া এক জিনিস নয়। ইমতি হয়তো তার স্বামী, কিন্তু তার হৃদয়ের একটা বড় অংশ আজও অন্য কারো দখলে। হঠাৎ একদিন মেলবোর্নের সেন্ট্রাল জেলের 113 নাম্বার সেল থেকে ইমতিকে ডাক দিল ডেপুটি জেলার রায়ান স্মিথ। সেলের ভিতর মাথা নিচু করে বসেছিল ইমতি, যেমনটা সে প্রতিদিন করে থাকে, একদম চুপচাপ। ইমতি উঠে সেলের দরজার কাছে আসতেই একটা চিঠি টাইপ কাগজের খাম ধরিয়ে দিল জেলার সাহেব। ধীরে ধীরে খাম থেকে সাদা লিখিত কাগজটা চোখের সামনে ধরল ইমতি। কিছুটা পড়তেই মনে হল ইমতির পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। হাত কাঁপতে লাগল ইমতির। গলা শুকিয়ে আসতে লাগল। দম বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে ইমতির। তবে কি ইমতির জীবনে নেমে আসল নরক? সন্তান সম্ভবা মারিয়া একাকী নিঃস্ব হয়ে যাচ্ছিল। হোটেল নেই, পাশে ইমতি নেই। এ যেন বিষাদে ছেয়ে গেল মারিয়ার চতুর্দিক। ঠিক তখনই তুরস্ক থেকে অস্ট্রেলিয়ায় এলেন মারিয়ার চাচা। বয়স প্রায় 60। গম্ভীর স্বভাবের মানুষ। সংবাদমাধ্যমের সব খবর দেখে তিনি আর চুপ থাকতে পারেননি। ভাতিজিকে এভাবে একা ছেড়ে দেওয়া যায় না। তারপর আবার নিজের ভাতিজি সন্তান সম্ভবা। মারিয়ার সঙ্গে দেখা করে তিনি দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর ধীরে বললেন, তোমার বাবা থাকলে আজ তোমারে এই অবস্থায় রাখত না। চলো, তুরস্কে চলো। মারিয়া মাথা নিচু করে বসে রইল। চোখ ভিজে উঠেছে। আমি কি পালাইয়া যাইতেছি, চাচা? না মা, তুমি তোমার সন্তানের ভবিষ্যৎ বাঁচাইতে যাইতেছ গু। এই কথাটা শুনেই মারিয়ার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে লাগল। যেতে না চাইলেও অনাগত সন্তান ও একাকিত্ব ঘোচাতে মারিয়া সেদিন বাধ্য হয়ে রাজি হয়েছিল। কারণ অস্ট্রেলিয়ায় এভাবে একা একটা মেয়ের থাকা সম্ভব ছিল না। তার উপর আবার মারিয়ার গর্ভে সন্তান। তুরস্ক যাওয়ার আগের দিন শেষবারের মতো জেলে দেখা করতে গেল মারিয়া। সেদিন ইমতির চোখ দুটো লাল ছিল। দাড়ি বড় হয়ে গেছে। চেহারাটাও শুকিয়ে গেছে অনেক। মারিয়াকে দেখেই সে উঠে দাঁড়াল। 2 হাত দিয়ে লোহার গ্রিল শক্ত করে ধরে বলল, মারিয়া, আমারে এখান থেইকা বের করার কোনো ব্যবস্থা করো। আমি আর পারতেছি না। প্লিজ হু। মারিয়া কিছুক্ষণ চুপ করে রইল। চোখের কোণ ভিজে উঠেছে। কিন্তু সে চোখের পানি মুছে ফেল। শান্ত কণ্ঠে বলল, আমি তোমারে ঘৃণা করি না ইমতি। কিন্তু আমি অনেক ক্লান্ত। অনেক গু। ইমতি বিস্মিত চোখে তাকিয়ে রইল। মারিয়া আবার বলল, আমি তোমারে ভালোবেসেছিলাম। কিন্তু আমার সন্তানরে আমি এই অস্থিরতার মধ্যে বড় করতে চাই না। আমি আর পারতেছি না গি। ইমতি কাপা গলায় বলল, তুমি কি আমারে ছেড়ে যাইতেছ? মারিয়া কোনো উত্তর দিল না। শুধু বলল, আমি তোমাকে ঘৃণা করি না ইমতি। কিন্তু আমি আগের সেই মানুষটাকেও আর খুঁজে পাই না। মানুষটা নিজের স্ত্রীকে কাঁদিয়ে রেখেছে, নিজের পরিবার হারিয়েছে, নিজের জীবনটাও ধ্বংস করেছে, তাকে আমি আর ধরে রাখতে পারছি না। আমি তোমাকে মুক্তি দিতে পারব না। কারণ আমার কাছে সেই ক্ষমতাও নেই আর সেই সাহসও নেই। মারিয়া চোখের পানি মুছে ধীরে ধীরে উঠে দাঁড়াল। তারপর শেষবারের মতো বলল, নিজের যত্ন নিও। এই কথাটার মধ্যে ছিল ভালোবাসা, অভিমান আর চিরবিদায়ের কষ্ট। কয়েকদিন পর মারিয়া তুরস্ক চলে গেল। তার চাচার সঙ্গে। না গিয়েই বা কী করবে? একাকী একটা মেয়ে, না আছে হোটেল, না আছে নিজের কোনো কর্তা। এভাবে বুঝি সন্তান সম্ভবা একটা মেয়ের এখানে থাকা যায়? মারিয়াদের বহনকারী অস্ট্রেলিয়ার আকাশে উড়তে থাকা এয়ার অ্যাম্বুলেন্স বিমানটার দিকে তাকিয়ে সেদিন কেউ কাঁদেনি।
কিন্তু দুটো হৃদয় নিঃশব্দে ভেঙে গিয়েছিল। এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কারাগারের তখন সময়গুলো খুব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। কারাগারের চার দেয়ালের ভেতর ইমতি যেন প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছিল। রাত নামলেই তার ঘুম আসত না। লোহার জানালার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। কখনো আনিতার মুখ মনে পড়ত, কখনো মনে পড়ত সেই পুকুরঘাট, কখনো আবার মনে হতো সবকিছু ছেড়ে যদি একবার দেশে ফিরতে পারত। কিন্তু ফিরতে পারত না, কারণ তার চারপাশে তখন শুধু বন্দিত্ব আর ভেতরে ভেতরে অপরাধবোধ। কারাগারের অন্ধকার কক্ষে বসে আজ বারবার অতীতের কথা মনে পড়ছে ইমতির। অস্ট্রেলিয়ায় সে তখন খুব সাধারণ একটা চাকরি করত। আশা ছিল একদিন আনিতাকেও নিয়ে আসবে এখানে। কিন্তু সেই আশায় গুঁড়োবালি লাগল একদিন। এক রাতে সমুদ্রপাড়ের বিখ্যাত হোটেল ব্লু হরাইজন ইন খেয়ে ভয়াবহ আগুন লাগে। সবাই যখন পালিয়ে বাঁচার চেষ্টা করছিল, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের ভেতর ঢুকে মারিয়ার বাবাকে উদ্ধার করে ইমতি। সেই ঘটনার পর থেকেই মারিয়ার পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। হাসপাতালে মৃত্যুর আগ মুহূর্তে মারিয়ার বাবা মারিয়া ও হোটেলের ম্যানেজারের দায়িত্ব তুলে দেন ইমতির হাতে। মাহারা মারিয়া ধীরে ধীরে ইমতির উপর নির্ভরশীল হয়ে পড়ে। একদিন তীব্র জ্বর আসে ইমতির। ব্লু হরাইজন ইন হোটেলের রুমে ইমতির জন্য ডাক্তার আনে মারিয়া। ডাক্তার চেক আপ করার পর মারিয়াকে বলে রাতে ইমতির পাশে থাকতে। রাত গভীর হয়। ইমতি আধো ঘুম আধো সজাগে আনিতা আনিতা বলে গুঙাতে থাকে। মারিয়া ইমতির মাথায় হাত রাখে। ইমতির সেবা করতে গিয়ে তাদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হয়, যেটাকে ইমতি সারা জীবন নিজের জীবনের সবচেয়ে বড় ভুল বলেই মনে করেছে। হুঁশ ফিরে পাওয়ার পর সে নিজেকেই ক্ষমা করতে পারেনি। দিনের পর দিন মারিয়ার সঙ্গে কথা বলেনি। শুধু বলতো, এটা ভুল ছিল মারিয়া। আমার দেশে স্ত্রী আছে। আমি আনিতাকে ঠকাতে পারব না গি। কিন্তু মারিয়া কাঁদতে কাঁদতে বলতো, আমি তোমার কাছে কিছু চাই না। শুধু আমাকে ছেড়ে যেও না। আমি অন্য কাউকে বিয়ে করে ঠকাতে পারব না গি। আমি একজন মেয়ের সবচেয়ে দামি জিনিসটা তোমাকে দিয়েছি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যাইও না। এখানে আমার তুমি ছাড়া আর কেউ নেই। আমি এতিম। তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিলে বাবা মা মরা একাকী এই মেয়ে কোথায় যাবে বলো? ইমতি বারবার তাকে বুঝিয়েছে, আমার হৃদয়ে আমার স্ত্রী আছে। তোমাকে বিয়ে করা আমার উচিত হবে না গি। কিন্তু মারিয়া ছিল নাছোড়বান্দা। তার কান্না, অসহায়ত্ব আর একাকিত্বের কাছে শেষ পর্যন্ত হার মেনে নেয় ইমতি। বিয়ে করলেও সে শর্ত দিয়েছিল, তারা আলাদা রুমে থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে সেই দূরত্ব হারিয়ে যায়। আজ কারাগারের নীরবতায় বসে ইমতির শুধু একটাই প্রশ্ন জাগে। সেদিন যদি সে নিজের হৃদয়কে একটু শক্ত রাখতে পারত, তাহলে কি আজ এতগুলো জীবন এভাবে ভেঙে যেত? অন্যদিকে আনিতা, সে যেন বেঁচে থেকেও আর বেঁচে ছিল না। বাবার বাড়িতে সবাই তাকে ঘিরে রাখত। বড় ভাই মাসুদ, ছোট ভাই হাসান, আর বড় ভাইয়ের স্ত্রী মৃণালিনী। মৃণালিনী তো প্রায় নিজের সন্তান ভেবেই আনিতার যত্ন নিত। সময়মতো খাবার দিত, ফল কেটে দিত, জোর করে দুধ খাওয়ানোর চেষ্টা করত। রাতে ঘুমিয়ে পড়ার পর এসে কপালে হাত রেখে দেখত জ্বর এসেছে কি না। তবুও আনিতা যেন কারও কথা শুনত না। খাবারের প্লেট সামনে নিয়ে বসে থাকত। দুই এক লোকমা খেয়ে রেখে দিত। দিন দিন শরীর শুকিয়ে যাচ্ছিল। চোখের নিচে কালি জমে গিয়েছিল। ডাক্তার বলেছিলেন, রোগীর শরীরে রক্ত অনেক কমে গেছে। এভাবে চলতে থাকলে মা ও বাচ্চা দুজনেরই ঝুঁকি আছে গি। কিন্তু কাকে বুঝাবে ডাক্তার? যে মেয়েটার মনটাই ভেঙে গেছে, তার শরীর কি আর ঠিক থাকে? রাত হলেই আনিতা বারান্দায় এসে বসত। আকাশের দিকে তাকিয়ে থাকত। কখনো মনে মনে বলত, ইমতি, তুমি কি একবারও আমার কথা ভাবো না? তারপর চোখ বেয়ে নীরবে পানি গড়িয়ে পড়ত। মৃণালিনী দূর থেকে সব দেখত, কিন্তু কিছু বলত না। কারণ কিছু কষ্টের কোনো ভাষা হয় না। এদিকে ইমতির মা আর মাহিনও চুপ করে বসেছিলেন না। কয়েকবার তারা আনিতাদের বাড়িতে খবর পাঠানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো উত্তর পাননি। দুইবার মাহিন গিয়েছিল আনিতার খোঁজ নিতে, কিন্তু তার ভাইয়েরা তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। শেষ পর্যন্ত একদিন মাহিন নিজেই আবার গেল। সকালের দিকে, অনেক আশা নিয়ে। ভাবছিল, যা হয়েছে হয়েছে।
অন্তত ভাবির খোঁজটা যেভাবেই হোক মাসুদ ভাই আর হাসান ভাইকে হাতে পায়ে ধরে হলেও নিয়ে আসবে। কিন্তু সেখানে গিয়ে সে যা পেল তা কোনোদিন ভুলতে পারেনি। বাড়ির উঠোনে পা রাখতেই বড় ভাই মাসুদ রাগে কাঁপতে কাঁপতে বলল, কেন এসেছ? তোমাদের পরিবারের জন্যই আমার বোনের জীবন শেষ হয়ে গেছে। মাহিন মাথা নিচু করে বলল, ভাই আমি শুধু ভাবিরে একবার দেখতে চাই। হাসান এগিয়ে এসে গর্জে উঠল, তোর ভাই আর তোদের পরিবারের কারো মুখ আমরা আর দেখতে চাই না। এখনই চলে যা গু। মাহিন অনেক অনুরোধ করেছিল, কিন্তু কেউ শুনেনি। উল্টো মাসুদ এসে তাকে ধাক্কা দিয়ে উঠোন থেকে বের করে দিল। হাসান রান্নাঘর থেকে দাঁড়িয়ে এসেছিল আর বলছিল, এই মুহূর্তে চলে যা এখান থেকে, নয়তো তোর লাশ পড়বে এই বাড়িতে উঠোনে। অপমানের সেই মুহূর্তে মাহিনের চোখে পানি চলে এসেছিল। সেদিনের পর সে আর কখনো আনিতাদের বাড়ির দিকে যায়নি। তবে রাতে ঘুমানোর আগে চুপচাপ দোয়া করত, আল্লাহ, আমার ভাবিটা যেন ভালো থাকে। এভাবেই কেটে যাচ্ছিল দিন, মাসের পর মাস। অপেক্ষা, অভিমান, আর না বলা হাজারো কষ্টের ভেতর দিয়ে ধীরে ধীরে আনিতার সন্তান জন্মদানের সময়ও কাছে চলে এল। কিন্তু তার শরীর দিন দিন আরও দুর্বল হয়ে যাচ্ছিল। ডাক্তার বারবার সতর্ক করছিলেন, তবুও আনিতা শুধু একটা কথাই বলত, ও একদিন আসবে, আমি জানি ও আসবেই। কথাটা বলার সময় তার চোখে অদ্ভুত এক বিশ্বাস ঝলমল করত, যে বিশ্বাস হয়তো ভাঙার জন্যই জন্মেছিল। তখন মধ্যরাত, বিদ্যুৎ ছিল না। আনিতা নিজের রুমের জানালা খুলে শুয়ে আছে। বাহিরের শীতল হাওয়া হু হু করে প্রবেশ করছে রুমের ভিতর। এই তো আর কয়েকটা দিন, হয়তো 2-3 দিন, এর মাঝেই এই বাড়িতে নতুন অতিথি আসবে। আনিতার মন আনন্দে ভরে উঠলেও সেই অতিথি যার জন্য আসবে সেই তো পাশে নেই। এটা ভাবতেই চোখে জল চলে আসত আনিতার। কিছুক্ষণ এভাবে ভাবা চিন্তার মধ্যে চলল। বিদ্যুৎ না থাকায় নিজের শয়নকক্ষ থেকে একটা সিগারেট জ্বালিয়ে বাড়ির পিছনে একটু বাতাস অনুভব করতে গিয়েছিলেন আনিতার বড় ভাই মাসুদ। হঠাৎ বিদ্যুৎ চলে আসায় তিনি বাড়ির পিছন থেকে নিজের রুমে চলে আসতেছিলেন। আসার সময় আনিতার রুমের খোলা জানালার পাশ দিয়ে আসছিলেন মাসুদ। হঠাৎ জানালার ভিতর দিয়ে আনিতার রুমে নজর গেল তার। বিদ্যুৎ চলে আসায় আনিতার রুমের লাইট জ্বলতেছিল। স্পষ্ট রুমের ভিতরের সব দেখা যাচ্ছিল। চোখ আটকে গেল তার। থমকে দাঁড়ালেন মাসুদ। নিজের চর্মচক্ষু দিয়ে যা দেখলেন, কলিজা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল তার। পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মাসুদের। শরীর কাঁপতে লাগল তার। ঢোক গিলতে পারতেছে না মাসুদ। হাতে থাকা জ্বলন্ত সিগারেটের বাকি অংশ মাটিতে পড়ে গেল। ফ্যানের সাথে ঝুলে থাকা দুটি পা দেখা যাচ্ছে। গল্পে ভিউ আসে না, তাই এই গল্প দিতে মন চায় না, তোমরা শেয়ার করো।